বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 8ই জানুয়ারি 2025 রোজ বুধবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি প্রতিদিনের ন্যায় আপনাদের অনুরোধের স্টক এবং ইন্ডেক্স পর্যালোচনা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে যারা আমাকে নিয়মিত শোনেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী দিন বা পরবর্তী সময়ে যখন আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হব, অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও অনেকের অনুরোধের স্টক নিয়ে আমি মাঝে মাঝে আলোচনা করতে পারি না, সেজন্য আমি ভীষণভাবে দুঃখিত। আপনারা অবশ্যই অবগত আছেন যে আহ, আমার চ্যানেলের শুরু থেকে এই পর্যন্ত আমি আপনাদের অনুরোধের সমস্ত স্টকগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে আপনি যে স্টকটি নিয়ে আমাকে অনুরোধ করেছেন যে কথা বলার জন্য, সেই স্টকটি নিয়ে হয়তো আমি 2-3 দিন আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। সুতরাং মার্কেট পরিস্থিতি আমাদের ভালো না, এবং এই পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু যে অনুরোধের স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি, সেই স্টকের কিন্তু কোনো আলোচনার পরিবর্তন হয়নি, অর্থাৎ যে আলোচনাটি ছিল সেটি এখনো পর্যন্ত বলবৎই থাকবে। সুতরাং আপনি যদি আলোচনা শোনার জন্য খুব বেশি হয়, তাহলে আপনারা কিন্তু একটু কষ্ট করলেই আমার পুরাতন যে ভিডিওগুলো রয়েছে 2-3 দিন বা 1 সপ্তাহ আগের, সেই ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই আপনার অনুরোধের স্টক সম্পর্কে আপনি জানতে পারবেন। আর অনেক সময় আরেকটি যে বিষয়টি আমি লক্ষ্য করলাম, যে আমি যে স্টক নিয়ে আজকে কথা বলছি, আপনারা দেখা যায় যে সেই স্টকটি নিয়ে আবারও অনুরোধ করেন কথা বলার জন্য, আলোচনা শোনার জন্য। আসলে যেটি হয় যে আমরা টাইটেল বারে অনেক সময় অনেক স্টকের নামটা লিখতে পারি না, যেহেতু এখানে একটা ক্যাটাগরি থাকে, যার কারণে ডিসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত স্টকের আলোচনা যেগুলো করা হয় সেটি সম্পর্কে লেখা থাকে। সুতরাং আপনারা যদি একটু ডিসক্রিপশন বক্সটাও একটু দেখে ফেলেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার স্টকটি নিয়ে আমি কথা বলছি কিনা। তো এই হচ্ছে মূলত আমার আপনাদের কাছে অনুরোধ। আশা করি আপনারা এই বিষয়গুলো একটু বিবেচনা করবেন। একই সঙ্গে আরো যেটি বলবো, যে অনুরোধের যে স্টকগুলো থাকে, দেখা যায় যে অনেক সময় আলোচনা করতে পারি না। সেক্ষেত্রে আপনারা আপনাদের অনুরোধের স্টক সম্পর্কে যদি জানতে চান যে এই স্টকটি কেমন করতে পারে, বা এই স্টকটি কি আমরা বিনিয়োগ করতে পারবো কিনা, এটার ডাউন ট্রেন্ডে যাবে কিনা, এই ধরনের যদি কোনো স্টক উল্লেখ করে যদি প্রশ্ন করেন, তাহলে দেখা যায় যে আমি কমেন্ট বক্সে সেই শেয়ারটি সম্পর্কে বলতে পারি, বা আমি ওই শেয়ারটি একটু দেখে আপনাদের চার্টটা দেখে আমি দেখা যাচ্ছে যে আপনাদেরকে একটু বলতে পারি। তো আপনারা যদি এরকম ভাবে লিখেও দেন, তাহলেও আমার জন্য একটু সুবিধা হয়। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, এটি আপনাদের কাছে আমার অনুরোধ। এবং অবশ্যই সেটি এই চ্যানেলটিকে আপনারা বড় করতে সহায়তা করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি আপনারা আমার পাশে থেকে আমার আলোচনা শুনবেন, এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা। তো গতকালকের যে আলোচনাটি ছিল, সেখানে আমরা বলেছিলাম মার্কেটকে আমরা হয়তো পজিটিভ ভাবে দেখতে পাবো, কিন্তু আজকে শেষ মানে আমরা দেখলাম যে মার্কেট 15 পয়েন্ট নেগেটিভ থেকেও কিন্তু 5.78 পয়েন্ট নেগেটিভ দিয়ে মার্কেট শেষ করে 5185 পয়েন্টে। আর মার্কেটের যে মিটার, সেটি দেখতে পাচ্ছেন যে আজকে 117টি কোম্পানি কিন্তু আপ ট্রেন্ডে ছিল এবং 215টি ডাউন ট্রেন্ডে, এবং পরিবর্তিত অবস্থায় ছিল 64টি কোম্পানি। মার্কেটের যখন ওপেন হয় 5190 পয়েন্টে, তখন কিন্তু মার্কেটের একটি আমরা দেখেছিলাম যে 12 পয়েন্টের মতো একটা পজিটিভ ডে হাই ক্রিয়েট করেছিল, বাট সেটিকে সে ধরে রাখতে পারেনি এবং সে আবার লো ক্রিয়েট করে, অর্থাৎ 5175 পয়েন্টে যায়। আমি গতকালকে বলেছিলাম যে 70 বা 75 বা 165 এই লেভেলে মার্কেট আসার একটা সম্ভাবনা রয়েছে, বাট সেখানে না গিয়ে মার্কেট 175 যে কিন্তু সেখান থেকে ব্যাক করে 5185-তে ক্লোজ করে, এবং আজকের যে ক্লোজটা সেটি আমার কাছে ভালো লেগেছে। আগামী দিনে হয়তো আমরা সেটাকে একটা প্রত্যাশা হিসেবে ধরতে পারি, তবে সেটি আমাদের আগে একটু চার্ট দেখতে হবে। সেই চার্ট দেখে মূলত আপনাদের সঙ্গে কথা বলতে হবে। আর আজকের যে ভ্যালুটা সেটি দেখতে পাচ্ছেন যে 307 কোটি টাকা, অর্থাৎ গতদিনকে বা গতকালকে আমরা যেটি দেখেছিলাম 427 কোটি টাকার লেনদেন হয়েছিল মার্কেটে, একটা ভালো ভলিউম তৈরি করেছিল এবং গ্র্যাজুয়ালি এটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিতও দিয়েছিল। কিন্তু আজকে যেটি করেছে 307 কোটি টাকা, অর্থাৎ 101 কোটি 120 কোটি টাকা গত দিনের তুলনায় আজকে কিন্তু মার্কেট
কম ভলিউম করেছে। তো এটি ভলিউমের জন্য আমি বলবো একটি খারাপ দিক। ভলিউমটা আসলে 427 কোটির জায়গায় যদি 390 কোটি বা 400 কোটি এই ধরনের একটি ভলিউম করতে পারতো তাহলে এটি মার্কেটের জন্য ভালো ছিল। তবে আজকে মার্কেটে যথেষ্ট সেল প্রেসার ছিল, কিছু কিছু স্টকে আজকে আমরা সেল প্রেসার দেখেছি এবং মার্কেটে সেই স্টকগুলো ম্যাচিউর ডেটে আজকে প্রফিট টেকিং এর জন্য ছিল। তো এই হচ্ছে মূলত মার্কেটের। আর একটু টপ গেনারটা যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে দেখতে পাচ্ছেন যে ওএল আমার আপনাদের অনুরোধের স্টক, যেটি আমি আলোচনা করেছিলাম 2-3 দিন আগেই। এরপরে এওএল, এটি নিয়েও আলোচনা করেছি। লেগেসি ফুড নিয়ে আলোচনা করেছি, গত সপ্তাহে ডমিনেস নিয়ে আলোচনা করেছি, অগ্নি সিস্টেম এটি নিয়ে তো আলোচনা রয়েছে আপনারা জানেন। এছাড়াও এডিএনটেল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমার আলোচনার 10টি শেয়ারের মধ্যে দেখেন আমার এই আলোচনায় 6টি শেয়ার কিন্তু রয়েছে। সুতরাং যারা আমার আলোচনা শোনেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন যে আসলে আপনাদের অনুরোধের স্টক নিয়েই কথা বলা হয়। সুতরাং আপনারা যদি একটু আলোচনা শোনেন সেক্ষেত্রে আমার জন্য খুব ভালো লাগে এবং মার্কেটের নিজের আলোচনাটাও অন্যকে শোনাতে ভালো লাগবে। আর টপ সেক্টর বা গেনার যে লিস্টটা দেখতে পাচ্ছেন সেখানে টেক্সটাইল সেক্টরে আজকে গত দিনের ন্যায় আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যালস এই সেক্টরগুলোর আজকে মুভমেন্ট ছিল। বাট স্টক অনুযায়ী আজকে কিন্তু টেক্সটাইলে মাত্র 27টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 21টি, ইকুয়াল ছিল 9টি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপ ট্রেন্ডে ছিল আজকে 16টি, বাট ডাউন ট্রেন্ডে আজকে সংখ্যাটা গত দিনের তুলনায় বেশি, 20টি। এবং এছাড়াও আমরা ইকুয়াল যেটি সেটি দেখতে পাচ্ছি 6, ফার্মাসিউটিক্যালসে 13টি আপে, 17টি ডাউনে এবং ইকুয়াল ছিল 4টি। এই হচ্ছে মূলত মার্কেটের সার্বিক আলোচনা। এরপরে আমি আপনাদের সঙ্গে ইন্ডেক্স নিয়ে একটু, ইন্ডেক্সের চার্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। চার্টের বিষয়ে যদি আমরা একটু দেখি যে মার্কেটের চার্ট কি ধরনের চার্ট ক্রিয়েট হয়েছে, আজকের যে চার্টটি ক্রিয়েট হয়েছে এখানে আমরা এই চার্টটিকে একটি স্পিনিং টপ হিসাবে যদি ধরি তাহলে এটা একটা অনিশ্চয়তা, একটা ক্যান্ডেল অনিশ্চয়তা দেয়। এই ধরনের ক্যান্ডেলে মূলত মার্কেট পজিটিভ নেগেটিভ উভয় হতে পারে। আবার তার উপরে যে শ্যাডোটি দেখতে পাচ্ছেন, শ্যাডোটি এখন যদি আমরা 50-50 হিসাবেও ধরে নিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে বেয়ারিশ হারামি হিসাবে ধরলে সেটি ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয়। তবে আমার কাছে এটি স্পিনিং টপ হিসেবে মনে হচ্ছে এবং এটিকে আমি বলবো যে আগামীকালকে আমরা যদি একটু আপনাদেরকে ব্যাকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই পহেলা ডিসেম্বরে যদি আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ, এই পহেলা ডিসেম্বরের ক্যান্ডেলটির সঙ্গে আজকের যে ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জোনটা, অর্থাৎ এইখানে 27শে নভেম্বর যেভাবে আমরা একটা এই বলে বুলিশ ক্যান্ডেল দেখতে পেয়েছিলাম, এই বুলিশ ক্যান্ডেলটা কি কিন্তু এখানেও সে ক্রিয়েট করেছিল। বাট এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে একটা ড্রাগন বলে এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি করে ইনসাইডার ডাউন ট্রেন্ড। বাট এখানেও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বুলিশ ক্যান্ডেল করেছে এবং গত 2 দিনের যে ক্যান্ডেল সেম এই 2 দিনের ক্যান্ডেলটা কিন্তু একই রকম। সুতরাং আমরা যদি এই স্পিনিং টপ ধরি তাহলে হয়তো আমরা গতকালকে আগামীকালকে একটা পজিটিভ মুভমেন্ট মার্কেটে দেখতে পাবো এবং সেটা যদি ফার্স্ট আওয়ারে হয়ে যায় তাহলে খুবই ভালো হবে। একই সঙ্গে 12:30 থেকে 1টা পর্যন্ত এই সময়টা মার্কেট অনেক স্লো থাকে এবং এই স্লো টাইমটাতেও যদি মার্কেট কোনোভাবে যদি তার গ্রিন ক্যান্ডেলটি যে ধরে রাখতে পারে তাহলে আমরা আমার বিশ্বাস এবং যে অ্যানালাইসিস অনুযায়ী এটি আমরা রবিবারও হয়তো পজিটিভ দেখবো। এখন আগামীকালকে এটি দেখতে হবে যে আমাদের এই স্পিনিং টপ অনুসারে যদি এই ক্যান্ডেলটি আগামীকালকে যে অনিশ্চয়তার যে একটা ইঙ্গিত দিয়েছে সেটি যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে তৈরি শুরু হয় দিনটা তাহলে আমরা হয়তো সারা দিনটা গ্রিন পাবো। তো এই প্রত্যাশা আগামীকালকে থাকবে। এখন বাকিটা আমাদের মার্কেট মেকারদের উপরে অনেক কিছু নির্ভর করে, তো সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স নিয়ে আমার সার্বিক আলোচনা আপনাদের সঙ্গে। এরপরে আমরা আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। প্রথমে এনটিসি নিয়ে কথা বলবো। এনটিসিটা হচ্ছে ন্যাশনাল টি কোম্পানি। আপনারা জানেন যে শেয়ারটি জেড ক্যাটাগরির এবং ফুড অ্যান্ড অ্যালাইডের। এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি একটা ডাউন ট্রেন্ড 3 ডাউন ট্রেন্ড 4 ডাউন ট্রেন্ড 4 একটা বড় ক্যান্ডেল তৈরি করে রেখেছে এবং সে প্রাইসটা ধরে রাখতে পারেনি। আমরা এই শেয়ারটিতে প্রাইসটা অনেক হাই ছিল, আপনারা জানেন যে ইয়ারলি 529 টাকা হাই ছিল, সেখান থেকে শেয়ারটি 177 টাকা ক্রিয়েট হয়। বাট ডিসেম্বরের 24 তারিখে এই যে এখান থেকে যদি আপনারা দেখেন
এখানে এসে শেয়ারটি কিন্তু একটা প্রাইস অ্যাকশন করেছিল এবং সেটি খুব বেশি ছিল না, 9 টাকা 10 টাকার মতো একটা প্রাইস অ্যাকশন হয়েছিল, বাট পরবর্তীতে কিন্তু এই শেয়ারটি আর তার প্রাইসটা ধরে রাখতে পারেনি এবং ডাউন ট্রেন্ডে এসে এখানে শেয়ারটি অনেকটা সাপোর্ট রেঞ্জের মধ্যেই সে ঘোরাফেরা করছে এবং সেই সাপোর্টটাকে সে রিসপেক্ট করছে। আমার কাছে যেটি মনে হয় এই রিসপেক্টটা আগামী দিনে ধরে রাখতে পারবে কিনা সেটি মূলত দেখার বিষয়, কারণ এই শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড বা অন্যান্য পি রেশিও বলি ইপিএস বলি কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, কারণ সবকিছুই নেগেটিভ। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে আপনাদের বাই প্রাইসটা কেমন সেটি আগে দেখতে হবে। যদি হাই ইয়ারলি হাইয়ের আশেপাশে যদি বাই থাকে সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করা ছাড়া অপেক্ষা করতে হবে, পাশাপাশি ক্যাটাগরিটাও চেঞ্জ হতে হবে এই শেয়ারটির। আর এখন আমি বলবো যে 190 টাকা, হ্যাঁ 190 টাকা থেকে 184 টাকা এই লেভেলটা শেয়ারটির জন্য একটা 84 88 এই লেভেলটা হবে শেয়ারটির একটি সাপোর্ট জোন। এখন সেই সাপোর্টকে যদি সে রেসপেক্ট করে তাহলে ওইখান থেকেই শেয়ারটি ঘুরে যাবে, আর যদি সাপোর্ট কে রেসপেক্ট না করে তাহলে ইয়ারলি লো এর কাছে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এখন দেখতে হবে যে মূলত এই এনটিসি অর্থাৎ ন্যাশনাল টি কোম্পানি কি করে। তো হাতে যাদের রয়েছে তাদেরকে বলবো যে আপনি আহ, যদি অল্প দামে থাকে সেক্ষেত্রে স্টপ লস নিয়ে বের হয়ে যেতে পারেন, অথবা যদি বেশি দামে থাকে সেক্ষেত্রে সমন্বয় করে আপনাকে প্রাইস অ্যাকশন ঠিক করে সেখান থেকে বের হওয়াটাই আপনার জন্য বেটার হবে এই এনটিসি থেকে। এরপরে এসিআই, এসিআই এসিআই নিয়ে আমার একটা অনুরোধ রয়েছে। এসিআই এর কি অবস্থা একটু দেখি। এসিআই তো র্যালিটা তো থামছে না। আমরা গতদিনেও এসিআই নিয়ে আলোচনা করেছিলাম, তো বলেছিলাম যে 151 টাকা হাই এর উপরে শেয়ারটি ক্লোজ হতে হবে এবং তারপরে আমরা একটা প্রাইস অ্যাকশনটা আবারও করব। তো উম, জানেন যে শেয়ারটি ভালো এবং শেয়ারটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো এবং একই সঙ্গে এই বছরে শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি স্টক ডিভিডেন্ডও দিয়েছে, তবে শেয়ারটির আরএসআইটা কিন্তু অনেক রিস্কি জোনে রয়েছে, এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার এমএসিডি সবকিছু মিলিয়ে শেয়ারটি এই মুহূর্তে বাই সিগনালে, বাট আমি বলবো যারা 151 টাকায় প্রফিট টেক করতে চেয়েছেন বা পেরেছেন তাদের জন্য অবশ্যই এটি ভালো হয়েছে। আর শেয়ারটি কারেকশন জোনে আসার একটা সম্ভাবনাও ক্রিয়েট করে রেখেছে, সুতরাং এখন এটিতে এন্ট্রি না নিয়ে আমি বলবো যে আপনাদেরকে কারেকশন জোনে এসে এন্ট্রি নিতে হবে। আজকে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন করেছে, বাট এখানে কিন্তু যে ভলিউম সেটি কিন্তু খুব বেশি গেইন করতে পারেনি এবং এই ভলিউমের মধ্যেও কিন্তু আমরা বাই ভলিউম সেল ভলিউম দেখেছি, তবে সেটি খুবই কম। এখন আপনাদেরকে যেটি আমি আমার জ্ঞানে যেটি বলে যে ক্যান্ডেল প্যাটার্ন বা যাই বলি না কেন বা এটা বুলিশ ক্যান্ডেল যদিও ক্রিয়েট করেছে, বাট সেখানে আগামী দিনে অর্থাৎ আগামীকালকে আমরা হয়তো এটার একটা কারেকশন দেখতে পাবো এবং সেই কারেকশন জোনটা যে 145 টাকায় যদি শেষ করতে পারে তাহলে 145 থেকে 144 টাকা এই লেভেলে যদি সে শেষ করতে পারে তাহলে আপনারা সেখানে এন্ট্রি নিতে পারেন। আদারওয়াইজ এই মুহূর্তে এন্ট্রি নেওয়া ঠিক হবে না এই শেয়ারটিতে। তবে এই শেয়ারটিতে অনেকেই হয়তো ভালো প্রফিট টেকিং এর মধ্যে আছেন এবং ভালো প্রফিট টেক করেছেন। শেয়ারটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে ক্যান্ডেল প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে এইখানে আপ তৈরি করেছিল এবং সেই আপ থেকে ডাউনে এসে আবার ডাউন ক্রিয়েট করে এখন আপে যাচ্ছে। তো 151 টাকার উপরে যে যদি শেয়ারটি কারেকশন জোন শেষ করতে পারে তাহলে শেয়ারটির গন্তব্য 161 টাকার উপরে। এখানে এই যে লেভেলটা আপনি দেখতে পাচ্ছেন 161 টাকার উপরে, এখন সেটি আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি সেটি করতে পারে কিনা। তো যাদের কাছে আছে তারা আপনারা সেই চিন্তা বা সেই বুদ্ধি দিয়েই অবশ্যই শেয়ারটিতে এক্সিট নেবেন এবং প্রফিট টেক করবেন। তো এই হচ্ছে মূলত এসিআই নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসর আলোচনা। এরপরে মালেক স্পিনিং নিয়ে আমার একটু অনুরোধ রয়েছে। মালেক স্পিনিং টেক্সটাইল সেক্টরে মালেকের কি অবস্থা আমরা একটু মালেক সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে অনেক দিন ধরেই, প্রাইস অ্যাকশন নেই, তবে শেয়ারটি যথেষ্ট পরিমাণে ভালো একটি শেয়ার, এতে সন্দেহের কিছু নেই। এখন শেয়ারটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে কারণ শেয়ারটির মার্কেটের যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী শেয়ারটির ভলিউমটা গেইন করতে পারছে না, একই সঙ্গে
মার্কেট পরিস্থিতি অনুযায়ী শেয়ারটিতে তেমন কোনো ভালো নিউজও হাতে নেই। এখন এই যে ইয়ারলি লো 23 টাকা 70 পয়সা, এই 23 টাকা 70 পয়সায় শেয়ারটি আসতে পারে, তবে একটু সময় নিবে। সেক্ষেত্রে হয়তো 10 টাকা 10 পয়সা 20 পয়সা আপ ট্রেন্ডে যে আবার 10-20 পয়সা আবার ডাউন ট্রেন্ডেও আসার একটি সম্ভাবনা শেয়ারটি রয়েছে। তবে শেয়ারটি এখন এন্ট্রি জোনে রয়েছে, এখান থেকে অনেকেই আপনারা ইচ্ছা করলে শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। আর শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে, একই সঙ্গে শেয়ারটির 26 টাকা 50 পয়সার উপরে যখন ক্লোজ দিতে পারবে তখন আমরা শেয়ারটির একটা প্রাইস অ্যাকশন ধরতে পারবো, এবং সেক্ষেত্রে 30 টাকার এই লেভেলে আমরা শেয়ারটির প্রাইস অ্যাকশন সেট করতে পারবো। তো এই হচ্ছে মূলত মালেক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আর মালেকের ফান্ডামেন্টালি যে ইস্যুগুলো রয়েছে সেটি আপনারা জানেন যে শেয়ারটি এ ক্যাটাগরির একটি শেয়ার। তার মার্কেট ক্যাপিটাল 470 কোটি টাকা এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 696 কোটি টাকা। তবে শেয়ারটির লং টার্ম এবং শর্ট টার্ম কিন্তু লোন রয়েছে। তো এই হচ্ছে মূলত মালেক স্পিনিং নিয়ে আমার আলোচনা। এরপরে বেস্ট হোল্ডিং নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। বেস্ট হোল্ডিং এর কি অবস্থা একটু দেখে আসি। বেস্ট হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি এটিও একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। বেস্ট হোল্ডিং আপনারা জানেন যে এটি নতুন একটি শেয়ার ট্রাভেল অ্যান্ড রিসর্ট সেক্টরে। আমরা জানি যে শেয়ারটি 10% ক্যাশ দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের, তবে শেয়ারটির পাবলিক হোল্ডিং অনেক বেশি, 15 কোটি 13 লক্ষ শেয়ার। আর ইয়ারলি হাই তো ছিল 46 টাকা যখন সে মার্কেটে আসে। এখন এই শেয়ারটির যে ফার্স্ট টার্গেট বা বাধা রয়েছে, এই বাধাটা আগে শেয়ারটির পার করতে হবে। 20 টাকার যে একটি বাধা রয়েছে, এই বাধাটা পার করতে হবে এবং ভলিউমটা গেইন করতে হবে। যেহেতু অনেক বড় পাবলিক হোল্ডিং 15 কোটি শেয়ার, সুতরাং অ্যাভারেজ ভলিউমটা গেইন করলে পারে শেয়ারটির জন্য ভালো হবে। এবং শেয়ারটির যে ইপিএস সেটি যদি ভালো আসে, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা যদি ভালো আসে, তাহলে আমরা হয়তো শেয়ারটির একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। আর ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের যে শেয়ারগুলো রয়েছে বা যে স্টকগুলো রয়েছে, সেই স্টকগুলো কিন্তু কোনোটাই এখন পর্যন্ত আমরা সেভাবে ইউনিক হোটেল বলি, বেস্ট হোল্ডিং বলি বা সিপাল বলি, কেউ কিন্তু ভালোভাবে প্রাইস অ্যাকশনটা এভাবে করতে পারেনি। সুতরাং সেক্টরাইজ মুভমেন্টও আপনাদেরকে দেখতে হবে। আর এন্ট্রি জোন, এখানে আপনারা এন্ট্রি নিতে পারেন, সমস্যা নেই। তবে যদি ইয়ারলি লো এর নিচে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে শেয়ার থেকে বের হয়ে যাবেন। এরপরে হচ্ছে ব্যাট বিসি, এই শেয়ারটি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটি ফান্ডামেন্টালি একটি ভালো শেয়ার, এতে কোনো সন্দেহ নেই। আপনারা এই শেয়ারটিতে অনেক বিনিয়োগকারী আটকে আছেন। এই শেয়ারটির ইয়ারলি হাই অনেক বেশি ছিল, ন্যাবও অনেক ভালো। শেয়ারটি 150% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এটি পাবলিক হোল্ডিং, ফরেন ইনভেস্টর, ইনস্টিটিউট হোল্ডিং, গভর্নমেন্ট হোল্ডিং, মানে সব ধরনের ডাইরেক্টর হোল্ডিং, মানে সব ধরনের হোল্ডিং এই শেয়ারটিতে রয়েছে। তো শেয়ারটির যে সামনে কি ধরনের মুভমেন্ট করবে সেটি বলার আগে বলতে চাই যে এই শেয়ারটিতে একটু দীর্ঘমেয়াদে যদি কেউ বিনিয়োগ করতে পারেন তাহলে এই শেয়ারটিতে বিনিয়োগে আসবেন। আদারওয়াইজ আজকে বিনিয়োগ করে 3 দিন 4 দিন পরেই প্রাইস অ্যাকশন হবে, সেল দিয়ে বের হয়ে যাব, এই ধরনের মানে চিন্তা ভাবনা থাকলে এই ধরনের শেয়ার থেকে দূরে থাকাই ভালো। এখন এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর আমরা যে ইয়ারলি হাই দেখেছিলাম, এটি তো অনেক ভালো প্রাইস অ্যাকশন পূর্বে করেছে, বাট এই ফ্লোর পরবর্তী সময়ে শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসে, কিন্তু আর ভলিউমও করতে পারেনি ঠিক সেভাবে, প্রাইস অ্যাকশনটাও তো করতে পারেনি। আমি এর আগে এই শেয়ারটি নিয়ে অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি, কথা বলেছিলাম, এবং আমি যে আলোচনা করেছিলাম আমার খুব স্পষ্ট মনে আছে। আমি এই লেভেলে আপনাদেরকে এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম, এই যে 319 টাকা এই লেভেলে শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম, এবং তারপরে আপনারা অনেকে এই শেয়ারটিতে এন্ট্রি নিয়েছিলেন। সেখান থেকে আপনারা এখানে এসে প্রফিট টেক করেছেন এবং সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে শেয়ারটি যাওয়ার পর এই দিকে এসে আলোচনা করেছে, এবং সেই আলোচনার ছিল ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো ভালো করবে এবং স্ট্রং, অর্থাৎ 14-15 ডিসেম্বরের দিকে আমি আলোচনা করেছিলাম। তারপরেও কিন্তু শেয়ারটিতে একটা প্রাইস অ্যাকশন হয়েছিল, ছোট প্রাইস অ্যাকশন, 10-20 টাকার একটা প্রাইস অ্যাকশন হয়েছিল, সেখানেও অনেকে প্রফিট টেক করেছেন। আবার এখানে দেখেন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আমার কাছে যেটি মনে হয় এই সপ্তাহ সহ আগামী সপ্তাহ আমরা এর একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পাবো। আর
এই বছরে আমরা ফেব্রুয়ারি বা মার্চের থেকে মার্চ এপ্রিল মে এই 3 মাস এই ব্যাটবিসির জন্য একটা ইম্পর্টেন্ট জোন হবে প্রাইস অ্যাকশনের জন্য। তো যাদের কাছে রয়েছে তারা এই শেয়ারটি রাখতে পারেন। আর নতুন করে যদি কেউ এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে শেয়ারটি 340 টাকা এই লেভেলে আপনারা দেখতে পেতে পারেন। 340 থেকে 345 এই বা 48 এই লেভেলে শেয়ারটি আসলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারবেন। এই হচ্ছে মূলত ব্যাটবিসি নিয়ে আমার আলোচনা। এরপরে আলিফ আলিফ নিয়ে কথা বলবো। আলিফের কি অবস্থা একটু দেখি। আলিফের আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, তবে সেটি খুব ভালো না। মাত্র 10 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। এই আলিফ ম্যানুফ্যাকচারিং টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির একটি শেয়ার। আপনারা জানেন যে এটি 6 টাকা 40 পয়সা এই লেভেলে ছিল, 6 টাকা 80 পয়সা এই লেভেলে থেকে আজ 2 দিন 10 পয়সা করে হয়েছে। আজকে ভলিউমটাও করেছে ভালো, মোটামুটি 7 লক্ষ ভলিউম করেছে এবং সেখানে যে ভলিউমটা সে করেছে এখানে কিন্তু বাই ভলিউমটা তুলনায় সেল ভলিউমটা অনেক বেশি ছিল, কারণ এখান থেকে হয়তো অনেকে বের হয়ে গিয়েছেন। আর শেয়ারটি যদি 7 টাকার উপরে আজকে ক্লোজ দিত, অর্থাৎ 7 টাকা 10 পয়সা, তাহলে আমি হয়তো আগামী দিনেও শেয়ারটির একটা প্রাইস অ্যাকশনের কথা বলতে পারতাম। শেয়ারটি এই মুহূর্তে বাই সিনারিওতে রয়েছে। এখন শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে 8 টাকা এই লেভেলটাকে একটু ভালোভাবে ব্রেকআউট করতে হবে এবং সেটা যদি সে ভলিউম সহ করতে পারে তাহলে আমরা এই আলিফকে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডকে একটা প্রাইস অ্যাকশনের মধ্যে পাবো। সুতরাং যাদের কাছে রয়েছে বাই প্রাইস যেটি হাই ছিল 13 টাকা 60 পয়সা বা 8 9 10 11 12 এই লেভেলে যাদের বাই রয়েছে তাদেরকে বলবো যে অপেক্ষা করতে হবে। আর টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টের সঙ্গে আমরা এই আলিফকে তাল মেলাতে দেখিনি বা আলিফের কোনো প্রাইস অ্যাকশনটাও দেখিনি। তো এখন দেখতে হবে আগামী দিনে সে তার এই সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেই মুভমেন্টে সে চলতে পারে কিনা। যদি সে চলতে পারে তাহলে হয়তো আমরা এটির প্রাইস অ্যাকশন দেখবো 8 টাকা এবং পরবর্তী টার্গেট হবে 8 টাকা 70 পয়সা। তো এই হচ্ছে মূলত আলিফ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে ডমিনেজ ডমিনেজ নিয়ে একটা অনুরোধ রয়েছে। আমরা ডমিনেজের কি অবস্থা সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। ডমিনেজের ব্যাপারে যদি বলি যে এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার এবং স্টিল বিল্ডিং সিস্টেমের যেটি ডমিনেজ যেটি। তো ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে দেখেছেন যে বেশ কয়েকটি স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল, তার মধ্যে ডমিনেজও ছিল। ডমিনেজের প্রাইস অ্যাকশনে আজকে ভালো ভূমিকা করেছে। শেয়ারটির বাই সিগন্যাল বাই ভলিউম ছিল অনেক বেশি, 17 লক্ষর মতো আমরা শেয়ারটির বাই ভলিউম দেখেছি এবং এই শেয়ারটির ইপিএস যেটি সেটি ফার্স্ট কোয়ার্টারে ভালো এসেছে, তবে পি রেশিওটা খুব বেশি ভালো না। এখন এই ডমিনেজের ক্ষেত্রে যেটি আমি বলবো যে 12 টাকা থেকে এই লেভেলটা অর্থাৎ 13 টাকা 13 টাকা 13 টাকা 40 পয়সা, আমরা যদি এই 13 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 60 পয়সা এই লেভেলে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে খুবই ভালো হবে। এখন আগামী দিনে এটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে ডমিনেট সেটা করতে পারে কিনা। ভলিউমটা পেয়েছে আজকে, আর আরএসআইটা ঊর্ধ্বমুখী 55.19। আরএসআই বাড়ারও অনেক জায়গা রয়েছে। একই সঙ্গে মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগনালে থাকলেও হিস্টোগ্রামের বার এবং এমএসিডি অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত সেল সিনারিওতে রয়েছে। তো আশা করি শেয়ারটি 13 টাকা 60 পয়সা থেকে 13 টাকা 40 পয়সা এই লেভেলে আমরা ডমিনেন্সকে দেখতে পাবো। আর যাদের কাছে রয়েছে তাদের প্রফিট টেকিং জোনে আসলে অবশ্যই প্রফিট টেক করে নেবেন। শেয়ার হাতে রাখা এখন এই বাজারের এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় না আপনাদের উচিত হবে। তারপরেও আপনারা আপনাদের মতো করে চিন্তা করে আপনারা কাজ করবেন। এরপরে এওএল অর্থাৎ অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের যে বিষয় সেটি দেখি যে অ্যাসোসিয়েটের খুব সুন্দর একটি প্যাটার্ন নিয়ে অ্যাসোসিয়েট অক্সিজেন যাচ্ছে এবং শেয়ারটি প্রাইস অ্যাকশনের ভালো প্রাইস অ্যাকশন করেছিল। আমি এর আগে অ্যাসোসিয়েট নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, যারা আমার নিয়মিত শোনেন আমাকে তারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করেছেন এবং এই বিষয়টি জানেন। আজকে কিন্তু শেয়ারটি অনেক ভালো একটা ভলিউম গেইন করেছে, তবে আজকের ভলিউমটা আমার কাছে বাই ভলিউম ছিল 10 লক্ষ, সরি 20 লক্ষ সেল ভলিউম, 10 লক্ষ সেল ভলিউম ছিল। সেখানে বাই ভলিউম তো অবশ্যই বাকি যে ভলিউমগুলো বাই ভলিউম রয়েছে। তবে আপনারা জানেন যে শেয়ারটি 16 টাকা, আমরা যদি বলি 16 টাকা 50 পয়সা, এই 5 জানুয়ারি 16 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি ছিল এইখানে।
এখন আজকে শেয়ারটি হাই করেছিল 18 টাকা 70 পয়সা, এখানে অনেকেই প্রফিট টেক করেছে এবং প্রফিট টেক করে এইখানটাতে যে ভলিউমটা আনইউজুয়ালি একটা ভলিউম সে তৈরি করে, এখানেও কিন্তু আজকে আনইউজুয়ালি করেছে, বাট আরএসআইটাও আজকে রিস্কি জোনে চলে গিয়েছে। সুতরাং আমার কাছে যেটি মনে হয় যে আগামী দিনে 19 টাকা এই টার্গেটটাকে শেয়ারটি ফেস করবে এবং এখানে একটা ভালো সেল প্রেসার ক্রিয়েট হবে। যদি সেই সেল প্রেসারে আপনার 5 জানুয়ারি যে ভলিউমটা করেছিল 4,55,000, এই যে এখানে যে ভলিউমটা করেছিল 4,55,993, তো এইখানে আজকে কিন্তু সেই সেল ভলিউম যেটি, সেখানে কিন্তু সেল ভলিউম হয়েছে প্রায় 9,10,20,000-এর মতো। এখন দেখতে হবে যে এই সেল ভলিউমটা আসলে এই 9 টাকা 90 পয়সা থেকে কি শুরু, মানে বায়াররা কি সেল করে বের হলো, না 16 টাকা 40 পয়সা বা 50 পয়সা যারা বাই করেছে তারা বের হলো, এটা দেখতে হবে। এখন এটা যদি ওইভাবে হয়ে যায়, তাহলে এখানে নতুন যে বায়াররা ঢুকেছে তারা কিন্তু এই শেয়ার থেকে 19 টাকা 50 পয়সা বা 19 টাকা 20 পয়সা এই লেভেল ছাড়া এখান থেকে বের হবে না, এবং সেক্ষেত্রে প্রাইস অ্যাকশনটা হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। তো যাদের কাছে আছে এওএল, আমি বলবো যে আপনারা হোল্ড করতে পারেন 19 টাকা 50 পয়সা থেকে 19 টাকা 20 পয়সা এই লেভেল পর্যন্ত। আর তারপরে শেয়ারটি আবার কারেকশন জোনে আসবে, এবং কারেকশন জোনে আসলে 17 টাকা 50 পয়সা এই লেভেলে আবার আমরা শেয়ারটিকে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, 17 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 60 পয়সায়। আর মুভিং অ্যাভারেজ অনুযায়ী এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি সব কিছু, এই তিনটি সমন্বয়ে এখন পর্যন্ত আমরা শেয়ারটিকে বাই সিগন্যালে দেখতে পাচ্ছি। এরপরে সেন্ট্রাল ফার্মা নিয়ে আমি কথা বলেছি খুব বেশি না, 2 দিন আগেই, আবারও আপনাদের অনুরোধের কারণে বলতে হচ্ছে। সেন্ট্রাল ফার্মা আজকে যে ক্যান্ডেলটি করেছে খুব খারাপ বাজে একটি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটিতে আমার কাছে মনে হয় না আগামী দিনে শেয়ারটি প্রাইসটা ধরে রাখতে পারবে। তো এখানে একটা কারেকশন জোন শেয়ারটি আগামী দিনে দিবে, এবং খুব ছোট কারেকশন জোন, এবং সেই কারেকশন জোনটা দিয়ে আবারও শেয়ারটি প্রাইস অ্যাকশন করবে। এবং সেক্ষেত্রে যেটি বলেছিলাম যে 10 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব, এবং সেই 10 টাকার উপরে যদি সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু শেয়ারটি 11 থেকে 12 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা দেখব। তো যাদের কাছে সেন্ট্রাল ফার্মা রয়েছে তাদের বলবো যে আগামীকালকে একটা কারেকশন জোনে সেন্ট্রাল ফার্মা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি আমার আলোচনার সঙ্গে যদি আপনার সেন্ট্রাল ফার্মা প্রাইস অ্যাকশন করে ফেলে, আমি বললাম ডাউন ট্রেন্ডে যাবে, বাট ডাউন ট্রেন্ডে না আসে আপ ট্রেন্ডে গেল, সেক্ষেত্রে আপনি মানসিকভাবে বেশি প্রশান্তিতে থাকার সুযোগ নেই, এটি রবিবারে হলেও কারেকশন জোনে আসবে। তো এই হচ্ছে মূলত সেন্ট্রাল ফার্মা নিয়ে আলোচনা। সেন্ট্রাল ফার্মার এই পর্যন্ত আমরা যে মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি সবকিছু অনুযায়ী শেয়ারটিতে আমরা বাই সিগন্যাল দেখছি। এছাড়াও আমরা যে আরএসআই রয়েছে সেখানে 59.73 আরএসআই বাড়ারও সুযোগ রয়েছে, এবং একই সঙ্গে প্রাইসটাও বাড়বে, আমরা সেটা প্রত্যাশা করি। এরপরে ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স নিয়ে তো আলোচনা করেছি এর কয়েকদিন আগে। আসলে খুব রিসেন্ট বেশ কয়েকদিন কিছু কিছু স্টক বেশ বারবার আলোচনা করা হয়ে যাচ্ছে। আইম্যাক্স তো আজকে আনচেঞ্জড অবস্থায় শেষ করেছে, এবং আনচেঞ্জড অবস্থায় শেষ করেছে, সেক্ষেত্রে আমরা শেয়ারটির প্রাইস অ্যাকশন 28 টাকা 50 পয়সায় দেখতে পাচ্ছি। এটার প্রাইস অ্যাকশন একটা কারেকশন জোন হবে, সেই জোনটা আপনাদেরকে বলি 28 টাকা 20 পয়সা থেকে 28 টাকা 20 পয়সার একটা কারেকশন জোন, এবং আপ ট্রেন্ড জোন যদি বলি সেক্ষেত্রে 29 টাকা 20 পয়সা একটা হবে আপ ট্রেন্ড জোন। তো এখন সেটা দেখতে হবে শেয়ারটি কি করে, কারণ এই কি বলে ইঞ্জিনিয়ারিং সেক্টর যে আমরা আপ ট্রেন্ড সেটিতে দেখতে পাচ্ছি আজকে সেকেন্ড পজিশনে চলে আসে। বেশ কিছুদিন ধরে ইঞ্জিনিয়ারিং সেক্টর 3 4 2 এইরকম অবস্থান করছে। তো সেক্টর ওয়াইজ মুভমেন্টে আজকে আনচেঞ্জড অবস্থায় এই ওয়াইমেক্স ছিল। তো আগামী দিনে আমি যেটি বললাম যে 28 টাকা এই লেভেলটা, 28 টাকা 20 পয়সার এই লেভেলটা ধরতে পারেন কারেকশন জোন, বা হ্যাঁ কারেকশন জোন 28 টাকা 20 পয়সা। আর এই কারেকশন জোনে যদি এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে খুব বেশি খারাপ হবে না, 28 টাকায় এন্ট্রি নিতে পারবেন। এখানে এন্ট্রি নিলে প্রফিট টেক হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর মানে প্রাইস অ্যাকশন জোন 29 টাকা 20 পয়সা থেকে 30 টাকা 50 পয়সা এই লেভেলটা আমরা প্রথমে এই শেয়ারটিকে দেখব, এবং সেটিকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা তার হাইটা নিয়ে আপনাদের সঙ্গে পরে আলোচনা দিব। আর এমএসিডি অনুযায়ী শেয়ারটির এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। আরএসআই, এমএসিডি বা হিস্টোগ্রামের বার অনুযায়ী, মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত ওয়াইম্যাক্স নিয়ে আমার আলোচনা। এরপরে ফাইন ফুডস অ্যান্ড অ্যালাইড সেক্টরের আরেকটি স্টক,
ফুড অ্যান্ড লাইভস্টকের ফাইন ফুডস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। কারা কারা সেই আলোচনা শুনেছিলেন একটু আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং আপনারা বলবেন যে আমার এই আলোচনা সঙ্গে ফাইন ফুডসের যে প্রিডিকশন দিয়েছিলাম সেটি হয়েছে কিনা বা মিলেছে কিনা, সেটি বললে আমি খুব খুশি হব। আপনারা যারা ফাইন ফুডসের আলোচনা আমার পূর্বে শুনেছিলেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সেটি বলবেন যে আমার আলোচনার সঙ্গে ফাইন ফুডসের কথার বা কার্যের মিল আছে কিনা, এতটুকু। আর ফাইন ফুডস তো এখন কারেকশন জোনে আছে, এই কারেকশন জোনটা আরও হবে। আমি বলতে চাই এই কারেকশন জোনে এখনই এন্ট্রি নেওয়ার জন্য না, আপনারা কেউ দয়া করে এই লেভেলটাতে এন্ট্রি নিবেন না, রিকোয়েস্ট, এই লেভেলে এন্ট্রি নিয়েন না। আরেকটু কারেকশন করুক শেয়ারটি, সেক্ষেত্রে 247 টাকা থেকে 245 টাকা, এই 42 টাকা থেকে 45 টাকা, 47 না 42 থেকে 45 টাকা এই লেভেলে আসলে শেয়ারটি আপনারা এন্ট্রি নেবেন, এবং সেই এন্ট্রিতে আপনাদের একটা প্রফিট টেকিং এর একটা সুযোগ আবারও ক্রিয়েট হবে। শেয়ারটির পাবলিক হোল্ডিং খুব বেশি না, অল্প পাবলিক হোল্ডিং, সুতরাং মুভমেন্ট করলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। আর শেয়ারটির যে রেকর্ড ডেট সেগুলো সব কিছু শেষ হয়ে গিয়েছে। আশা করি শেয়ারটি আবারও 243 থেকে 249 এই লেভেলে এসে আবারও সে তার ইয়ারলি হাই যেটি 277 টাকা 50 পয়সা, এই লেভেল আবারও সে টাচ করবে। আর আজকে তো শেয়ারটি 242-43 টাকা এই লেভেলে আসছিল, এখন যদি কেউ এন্ট্রি নিয়ে ফেলেন তাহলে ভালো আছে, বাট 249 লেভেলে যদি কেউ এন্ট্রি নেন তাহলে আমি বলবো যে এটা আপনাদের জন্য বোকামি হয়েছে, বোকামি হয়েছে। তো এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি আগামী দিনেও আবার লো ক্রিয়েট করে কি না। তবে আজকের যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে সেটা কিন্তু পজিটিভ ক্যান্ডেল, তো পজিটিভ ক্যান্ডেল মানে প্রাইস অ্যাকশন আবার আপ ট্রেন্ডে যে কিছু আবার ডাউন ট্রেন্ডে কারেকশন জোনে আসা, সেটি এখন দেখতে হবে। আর হিস্টোগ্রাম, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত আপনাদের ফাইন ফুডস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সিপাল দেখতেই পাচ্ছেন কি অবস্থাতে রয়েছে সিপালের, কোনো প্রাইস অ্যাকশন নাই, সাইডওয়েজ মুভমেন্ট। এই সাইডওয়েজ মুভমেন্টটা হয়তো আমি বলেছিলাম যে কিছুদিন চলবে, এই মাস 15 তারিখ পর্যন্ত একটা সাইডওয়েজ মুভমেন্ট থাকবে, এবং সেই মুভমেন্ট তো তার লো যেটি ইয়ারলি লো প্রায় কাছাকাছি অবস্থানে চলে আসে 31-এ, এবং আজকে প্রাইসটা 33-এ। এই এই সাপোর্ট জোনটা সিপালের জন্য অনেক স্ট্রং জোন, হ্যাঁ। অতএব এইখানে আপনারা একটু অবজার্ভ করতে পারেন যদি সে তার ইয়ারলি সাপোর্টটাকে না ভাঙে। আর এই ইয়ারলি সাপোর্টটা না ভাঙলে তার ফার্স্ট টার্গেট হবে প্রাইস অ্যাকশনের জন্য এই যে এইটা 38 টাকা 40 পয়সার উপরে তাকে সাকসেসফুলি ব্রেকআউট দিতে হবে। আমরা আশা করছি যে সিপালের সেকেন্ড কোয়ার্টারটা যদি ভালো আসে, আশা করছি আসবে, এবং সেটি ভালো আসলে একটা প্রাইস অ্যাকশন শেয়ারটিতে দেখবো, কারণ এই শেয়ারটিতে অনেক বড় একটা গেম হয়ে গিয়েছে। সুতরাং এই শেয়ারটিতে যারা হোল্ডিং এ আছেন তাদের মনের কষ্টের বিষয়টা আসলে আমি কিছুটা হলেও বুঝতে পারতেছি। তো যারা ভুলভাল করে এন্ট্রি নিয়ে ফেলেছেন তাদেরকে একটু অপেক্ষা করতে বলবো। আর সেক্টর ওয়াইজ মুভমেন্ট প্লাস বাজারের মুভমেন্ট আসলে আমরা এই সিপালকে একটা মুভমেন্টে দেখতে পাবো। সিপাল এই ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর তো আপনারা জানেন যে আমরা কোনো স্টকটিকেই মুভমেন্টে দেখতে পাচ্ছি না, সুতরাং আপনাদেরকে একটু সময় দিতে হবে। আর এই ইয়ারলি লো যদি ভেঙে ফেলে তাহলে শেয়ারটি থেকে বের হয়ে যায় না, আর যদি ইয়ারলি লোটা না ভাঙে এইভাবে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে থাকে তাহলে হয়তো আমরা 38 টাকা 40 পয়সা এই লেভেলে আপনাদের সিপালকে দেখতে পাবো। এরপরে হচ্ছে নাভানা ফার্মা, এই স্টকটি নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলি। নাভানা ফার্মা আজকের যে বিষয় সেটি আমরা দেখতে পেলাম যে শেয়ারটি আজকেও এই ডাউন ট্রেন্ডটা অব্যাহত রয়েছে, এবং আজকে কিন্তু 1 টাকার মতো প্রাইস ডাউন ট্রেন্ডে গিয়েছে, অর্থাৎ শেয়ারটি সেই সঙ্গে ভলিউমটাও গেইন করতে পারেনি, এবং তার ইয়ারলি যে লো 36 টাকা সেখান থেকে শার্প ট্রেন্ডে গিয়ে একটা প্রাইস অ্যাকশন করেছিল। এই নাভানা ফার্মাতে কিন্তু ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, পি রেশিও যথেষ্ট পরিমাণে ভালো, এখানে ফরেন ইনভেস্টরও রয়েছে, সুতরাং শেয়ারটিতে যাদের হাতে রয়েছে বা খুব বেশি দামে যদি কেনা না থাকে, অর্থাৎ 50 টাকা 54 টাকা এই লেভেলে যাদের বাই রয়েছে, ইভেন আপনি 60 টাকা এই লেভেলটাও আমি বলতে পারি, এই এই লেভেলে যাদের বাই রয়েছে আমি বলবো যে অ্যাভারেজ করার প্রয়োজন নেই। আপনার হয়তো 60 টাকা এই লেভেলটা আপনি পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে। আর ওই লেভেলে পেলে আপনি সেখান থেকে বের হয়ে এসে
আবার ডাউন ট্রেন্ডে আসলে সেক্ষেত্রে এন্ট্রি নিন, কারণ এখন এভারেজ করতে গেলে যাদের হিউজ পরিমাণ বাই করা রয়েছে তাদের এখন বাই করে এভারেজ করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। অথবা আপনাদের আর একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে শেয়ারটি লো যেটি আজকে দেখতে পাচ্ছেন যে 45 টাকা 60 পয়সা, এখানে শেয়ারটি সাপোর্ট লেভেলে রয়েছে। আমি একটা কথা আপনাদেরকে বলি যে এটা কিন্তু খুব ভালো সাপোর্ট জোন। তারপরেও শেয়ারটি যদি আমরা একটু বলি যে আসার সম্ভাবনা যেটি 43 টাকা 60 পয়সা এই লেভেলে যদি আসে, তো এখানে আপনি আবার এন্ট্রি নিতে পারবেন। এখানে এন্ট্রি নিলে 46 টাকার একটা মাইল ফলকে আপনাকে এই শেয়ারটিকে পাবেন 46 টাকা 50 পয়সা থেকে 47 টাকা 70 বা 47 টাকা 40 এই লেভেলে আসলে আবার সেল দিয়ে এই প্রফিট মানে প্রফিটটা পেলেন। আবার এই 45-এই আবার বা 46-এই আপনাকে আবার এন্ট্রি নিয়ে আবার 47 48 এ ছেড়ে দিতে হবে। অর্থাৎ এইভাবে করে আপনি আপনার পূর্বের যে এভারেজটা রয়েছে সেটাকে আপনি ডাউনে নিয়ে এসে আপনি এখান থেকে বের হতে পারেন, অথবা আপনাকে একটু সময় দিতে হবে, তাহলে নাভানা ফার্মা ভালো করবে। এই শেয়ারটি নিয়ে আমার মনে হয় না আপনাদের খুব বেশি টেনশন করতে হবে, কারণ মার্কেট ভালো হলে অবশ্যই ফার্মাসিউটিক্যাল সেক্টর নাভানা ফার্মা অবশ্যই প্রাইস অ্যাকশন করবে। তো এই হচ্ছে মূলত আজকের স্টক এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা, ইন্ডেক্স নিয়ে আলোচনা। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনেছেন এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।